কিন্তু এই যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর যে একটা ন্যারেটিভ, শক্তিমত্তা, রাজনীতিতে গুরুত্ব পাওয়া, প্রভাব বিস্তার হওয়া, এসবগুলোর পেছনে কিন্তু একজন মানুষের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর তিনি হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। অতঃপর দেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক মুভর আমরা লক্ষ্য করব, যেখানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতার কথা চিন্তাই করতে পারবে না। রাজনীতির মূল মেরুকরণের একটা মেরুকরণ হবে ইসলামপন্থী রাজনীতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনি খুব বেশি ভালো আছেন। আজকের আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা ভ্যালিড প্রশ্ন রাখতে চাই, আর সেটি হলো ২৪ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর যেই প্রভাব, শক্তিমত্তা আমরা লক্ষ্য করেছি, এই শক্তিমত্তাকে একটা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ন্যারেটিভ হিসেবে দাঁড় করানোর জন্য কোন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের লিডার সবচেয়ে বেশি কাজ করেছে। আমি বলতে চাচ্ছি, রাজনৈতিক অঙ্গনে ১২ দলীয় যে সমঝোতার আলাপ চলছে, এই আলাপের পিছনে মূল কেন্দ্রবিন্দুতে আসলে কে ছিল? এবার আসেন মূল আলোচনায়। স্বাধীনতার পর থেকে ২৪ অভ্যুত্থান পূর্ববর্তী সময় পর্যন্ত বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কদর আসলে খুব বেশি ছিল? তারা কি তাদের শক্তিমত্তার প্রমাণ দিতে পেরেছে? রাজনীতিতে তারা তাদেরকে শক্তিশালী ন্যারেটিভ হিসাবে রূপান্তরিত করতে পেরেছে? উত্তর হবে না। তবে ২৪ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তর আলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই একটি নতুন আলাপ নিয়ে আসছেন, আর সেটি হলো ওয়ান বক্স পলিসি। এই নীতির আলোকে পীর সাহেব চরমোনাই একেবারে ভিতর থেকে কাজ করা শুরু করেন। প্রথমেই তিনি বাংলাদেশের কওমি এবং দেওবন্দি ধারার যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে একত্রিত করে তারা একটা আলোচনা করে তাদের সাথে যোগ করেন জামায়াত ইসলামীকে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল সেটি হলো কওমি এবং দেওবন্দি ধারার রাজনৈতিক দলগুলোর সাথে জামায়াত ইসলামীর দূরত্ব অনেক বেশি ছিল, সেটি আকিদার প্রশ্নে বলেন বা ভিন্ন প্রশ্ন বলেন। কিন্তু পীর সাহেব চরমোনাই বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে রাজনীতিতে ইসলামপন্থীকে শক্তিশালী ন্যারেটিভ হিসেবে দাঁড় করানোর জন্য সব কিছুকে পাশে রেখে দেওবন্দি ধারা, জামায়াত, চরমোনাই সবাইকে মিলে একটি শক্তিশালী সমঝোতার আলাপ মাঠের রাজনীতিতে আনেন। অতঃপর আমরা দেখেছি ৮ দলের উদ্যোগে সারা বাংলাদেশের বিভাগীয় সমাবেশগুলোতে আমরা জনগণের উপস্থিতি দেখেছি। সেটি মূলত প্রমাণ করে যে আগামীর বাংলাদেশে ক্ষমতার প্রশ্নে ৮ দলের ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ৮ দলকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশে কেউ কি আসলে ক্ষমতার কথা চিন্তা করতে পারে? যদি চিন্তা করে, তারা কি এই ৮ দল কিংবা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে ফাইট করার সক্ষমতা রাখে? উত্তর হতে পারে না। পরবর্তী সময়ে বাংলাদেশের আরও কয়েকটি রাজনৈতিক দল এই ৮ দলের সাথে যুক্ত হয় এবং সেখানে ১২ দলীয় একটা সমঝোতার আলাপ আমরা এখন মাঠের রাজনীতি দেখতে পাচ্ছি। সব কিছু যদি ঠিক থাকে, আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্তে আমরা আশা করছি এই জোটটি টিকে যাবে এবং এটি আগামীর বাংলাদেশের ক্ষমতার প্রশ্নে, কারা আগামীর দেশের রাজনীতিতে আগামীর বাংলাদেশে ক্ষমতার মসনদে যাবে, সেই প্রশ্নে খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ১২ দল কিংবা এই সমঝোতাকে আপনি পাশ কাটিয়ে খুব সহজে ক্ষমতায় বসে যাবেন, সরকার গঠন করে ফেলবেন, এই চিন্তাটা খুব একটা সহজে করা যাবে না। যদি করতে হয় তাহলে এদের সাথে খুব শক্তিশালী ফাইট দিতে হবে। কিন্তু এই যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর যে একটা ন্যারেটিভ, শক্তিমত্তা, রাজনীতিতে গুরুত্ব পাওয়া, প্রভাব বিস্তার হওয়া, এই সবগুলোর পেছনে কিন্তু একজন মানুষের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আর তিনি হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আমরা দেখেছি মাঝে এই জোট ভেঙে যাচ্ছে, এই সমঝোতা টিকবে না, এরকম একটা আলাপ এসেছে। সে আলাপে আমরা অনেকেই চরমোনাইকে অনেক বেশি দোষারোপ করার চেষ্টা করেছি, তাদের সমালোচনা করেছি, ঐক্য বিরোধী বলেছি, আরও অনেক অনেক কথা বলেছি। কিন্তু আপনি কি একবার চিন্তা করতে পেরেছেন বা একবার চিন্তা করেছেন এই সমঝোতার পিছনে আসলে মূল কারিগর কে? কার পরিশ্রমে এই দলগুলো একসাথে হয়েছে? কওমি ধারা, চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, এনসিপি, আরও দলগুলোকে একসাথ করে ফেলা, এটা কি চারটিখানি কথা? না। কিন্তু পীর সাহেব চরমোনাইর উদার মন মানসিকতা, রাজনৈতিক অনেক বেশি জ্ঞান থাকার কারণে তিনি সবগুলো রাজনৈতিক দলগুলোকে একসাথ করে রাজনীতিতে একটা শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করিয়েছে। আগামীর বাংলাদেশে এই জোট যদি, এই সমঝোতা যদি খুব ভালো করে ক্ষমতার প্রশ্নে, নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাহলে আগামীর বাংলাদেশের অভিসংবাদিত নেতা হবেন পীর সাহেব চরমোনাই। কারণ তার পরিশ্রমে আমরা বাংলাদেশের প্রায় সবগুলো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে একই ছাদের নিচে দেখতে পাচ্ছি। যেখানে কওমি ধারার সাথে জামায়াতের দূরত্ব ছিল অনেক বেশি, চরমোনাইয়ের সাথেও কিছুটা দূরত্ব ছিল, সব দূরত্বকে এক পাশে রেখে সবাই একীভূত হয়ে কাজ করছে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। সেই প্রশ্নে আমি যে শুরুতেই বললাম মূল কারিগর আসলে কে, এই প্রশ্নের উত্তর হলো পীর সাহেব চরমোনাই। তার পরিশ্রম যদি না থাকতো, তার উদারতা যদি না থাকতো, এই যে সবাইকে একসাথ করা, জনগণের জন্য চিন্তা করা, এটা যদি পীর সাহেব চরমোনাই না করতেন, তাহলে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো মাঠের রাজনীতিতে এতটা প্রভাব বিস্তার করতে পারতেন না, প্রভাব বিস্তার করতে পারতও না। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে শক্তিশালী ন্যারেটিভ হলো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান। তারা কোন দিকে যাচ্ছে, তারা কি চাচ্ছে, এই ন্যারেটিভকে দাঁড় করানোর জন্য পীর সাহেব চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিশ্রম ছিল, পীর সাহেব চরমোনাইয়ের পরিশ্রম ছিল। এবং সবশেষ আগামী কয়েকদিনের মধ্যে আমরা জানতেই তো পারবো যে সমঝোতা টিকে গেছে এবং চূড়ান্ত পর্যায়ে একটা সিদ্ধান্ত আসবে। অতঃপর দেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক মুভ অন আমরা লক্ষ্য করব, যেখানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতার কথা চিন্তাই করতে পারবে না। অর্থাৎ এই দলগুলোকে আপনাকে গুরুত্ব দিতেই হবে। রাজনীতির মূল মেরুকরণের একটা মেরুকরণ হবে ইসলামপন্থী রাজনীতি।